নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভালো আছি। আমার কাকা শ্বশুর কালকের থেকে বেঁচে গেছে, কিন্তু টুম্পার সাথে আজকে সকালবেলাতে উঠেও আমার শ্বশুরমশাই সরাসরি কোনো কথা হয়নি। আমরা যেটুকু জানতে পেরেছি, কাকু বলেছেন আর কি, ছোটো কাকু, সেই সূত্রেই আর কি। তো প্রেশারের ওপর নিচে একটা কারণ হতে পারে, সম্ভাবনা। আর অন্য অনেকগুলো সম্ভাবনাই আছে, তবে আবহাওয়াও একটা ফ্যাক্টর। কোথাও তার কোনো টেনশন হয়েছিল কিনা সাডেনলি, সেটাও একটা হতে পারে সম্ভাবনা। তবে আমরা নিশ্চিতভাবে কোনো কিছুই জানি না। কাকু এখনও হাসপাতালে ভর্তি, এই তো এখন চলছে এরকমভাবে দিন। তবে সম্ভবত বিপদমুক্ত হয়ে গেছেন, সম্ভবত না, সেটা কালকে রাত্রে খবর পেয়েছিলাম। সে বিপদমুক্ত হয়ে গেছে। যাই খবর পাই আমি আপনাদেরকে জানাবো। এবং এটাও ঠিক যে হয়তো বা কাকুকে আরও কয়েকটা দিন নার্সিংহোমে থাকতে হবে, সেক্ষেত্রে টুম্পার দৌড়াদৌড়ি তো রয়েইছে। তো আজকে জগন্নাথের রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা জানাই। শরীর আমার ঠিক নেই, কিন্তু তা সত্ত্বেও জগন্নাথের রথযাত্রার দিনটা তো আর এমনিতে উড়িয়ে দিলে হবে না। আমাদের সাহুডাঙ্গি আশ্রম যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হবে না। কিন্তু আরও দুটো জায়গাতে নেমন্তন্ন, আরও একটা জায়গাতে নেমন্তন্ন আছে। মায়ের ইচ্ছে কালী মন্দিরে দেবজ্যোতি, সে ফোন করে বলেছে দিদি অবশ্যই এসো, সেখানে তো অবশ্যই যাব, প্লাস বাড়ির ঠাকুরকেও পুজো আচ্চা করবো। তো একটু তাড়াতাড়ি চানটা সেরে নিতে চাইছি, তা সেটা নিয়ে আগে ঘরের পুজো করে তারপর বেরোবো। আজকে পর্তুলাকা ফুটেছে, কিছুক্ষণের মধ্যেই জুড়িয়ে যাবে, মানে গুটিয়ে যাবে। এই একটু দুপুরের দিকে যখন দিন যাবে তখনই গুটিয়ে যাবে। দুটো ফুল একসাথে ফুটে গেলে ওই যে পরাগরেণু মিশিয়ে একটা নতুন রং তৈরি করে, সেটা একটা সম্ভাবনা। আমি করতে ইচ্ছা হয় মাঝে মাঝে, কিন্তু ফুল তো একটার বেশি দুটো ফুটেই না। আর মাঝখানে ফুটেছিল, কিন্তু তখন আমি এই পরাগরেণুর ব্যাপারটা জানতাম না, যার ফলে আর সেটা করা হয়নি। এত সুন্দর দিনে একটাও জবা ফোটেনি। আমি যেহেতু তেমন পুরোহিত ডেকে বাইরের কোনো পুজো, মানে পুরোহিত ডেকে পুজো করছি না, সেহেতু ঘরেতে যা ফুল আছে তাই দিয়েই হবে। মায়ের পুজো হয়ে গেছে। মা আজকে ভোগ দিয়ে পুজো করেছেন, নিজে নিজে ভোগ রান্না করেছেন। তখন মা আমাকে বললেন, ভিডিও কল দেখাচ্ছিলেন আমাকে, ভিডিও কল করে, যে এই যেগুলো ভোগ দিয়েছি একটু দেখ, একটু নমকর, এসবগুলো বলছিলেন। অনেক সকালবেলায় উঠে মা সব কিছু করে ফেলেছেন। তখন আমাকে বললেন, মা আজকের দিনেও গলাটা খালি, কানটা খালি, হাতটা খালি, মা কিছু একটা পড়। তখন আমার মনে হলো ঠিক আছে, একটু পড়েই নি। মার কথা অনুযায়ী পড়তে তো শুরু করলাম, পড়ার পর নিজেরও বেশ ভালো লাগছিল। তবে জানি না কেন জগন্নাথ আমার সাথে এরকম করছেন, কথায় কথায় আমার সাথে এত অভিমান জগন্নাথের। হ্যাঁ, আমার দ্বারা একটু ভুল হয়ে গেছিলো হয়তোবা। আমি রথযাত্রার দিন গড়স্থানে যার ভিডিও দেখে বলে ফেলেছিলাম, বাবা কি ভিড়, এই ভিড়ে আমি পদপিষ্ট হয়ে মরে যাব না জগন্নাথ তোমার কাছে আর। সেই কথাটাতে ভগবান বোধহয় এতটাই বিরূপ হয়েছেন আমার উপর, যে আর তিনি কিছুতেই, মানে রথযাত্রার দিনও দেখুন কীরকমভাবে আমার শরীরটাকে ফেলে দিলেন। মানে আজকে কিছুই করে উঠতে পারছি না, কাজ এগোতেই পারছি না। এছাড়া আমি যখন পুরী গেছিলাম তখন তো এই ঘটনাটা ঘটেছে, সেটা অবশ্য অনেক রকমের ব্যাখ্যা অনেকেই দিয়েছেন, প্রত্যেকটা কথাই সত্যি। তারপরে একটা অভিজ্ঞতাও আমার হয়েছিল, সেটাও আমি একটা আমার ব্লগেতে শেয়ার করেছি। সেসব তো পুরনো কাসুন দেওয়ার নাই বা ঘাটলাম, কিন্তু কোথাও না কোথাও জগন্নাথ আমার উপর বোধহয় এখনও একটু একটু করে রুষ্ট রয়েছেন। মনটা আমার তাই বলে, চোখ দিয়ে শুধু জল এসে যায়, আর কিছুই না, যে ঠাকুর হলো তো, এইবার কাছে টেনে নাও, এইবার একবার সত্যি সত্যি পুরীতে টানার মতো করে টানো। আজকে আমার মনে হচ্ছে ছুটে চলে যাই জগন্নাথের কাছে। সেই তো রথযাত্রা, আগের বছর রথযাত্রার দিনই আমি এই গন্ডগোলটা করেছিলাম। গড়স্থানে যা ফ্লাইং বিস্টের একটা ভিডিও দেখেছিলাম, তাতে করে 10 লক্ষ মানুষের সমাগম। কোথা থেকে যে আমি ওইসব ভুলভাল দৃশ্যায়ন কল্পনা করছিলাম জানি না। নেগেটিভ অ্যাফার্মেশন বোধহয় একেই বলে, যে আমি ওই ভিডিওতে দেখছি যে আমি পড়ে যাচ্ছি, আমার ওপর দিয়ে লোক চলে যাচ্ছে। এগুলো দেখে কেমন একটা সাময়িক আতঙ্কে আমি কথাগুলো বলে ফেলেছিলাম। ভুলেই গেছিলাম যে প্রভু আমার সাথে সেটা হতেই দেবেন না। যাই হোক, আজকে জিম বন্ধ, এবং হাতিমোড় থেকে কয়েকটা ফুল নিয়ে এলাম, মূলত গোলাপ। আমার গোলাপ দিয়ে আজকে জগন্নাথকে সাজাতে ইচ্ছে হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির জগন্নাথ, খুব সামান্য উপাচারে পুজো, কয়েকটা লাড্ডু, এক ভাঁড় দই, তাও সেটা ছোট ভাঁড়ে, আর কয়েকটা গোলাপ। আর ওপরের ঠাকুর যে আসনটি, সেটার জন্য শুধুই লাল গোলাপ। আজকে আমার পুরো ঠাকুরের আসন ওপরেতে লাল গোলাপ দিয়ে সাজিয়ে দেব। আর এই যে বসকে ওপরেও রেখেছি, আর ঠিক তার নিচে আমার প্রত্যেক দিনের আরাধ্য যে
ফটোটি সেটা। এবারেতে মনে হচ্ছিল যে ওই যে কাঠের জগন্নাথ বিক্রি করছে, খুব বেশি দামও চাইনি, 1500 মতো চাইছিল। ভাবলাম নিয়ে আসবো, কিন্তু কি করে আনবো এইসব হাজার সাত পাঁচ ভেবে আর আনা হলো না। এত সাত পাঁচ না ভাবলেই হয়, আজকাল দেখছি মানুষেরা নিয়ে আসছেন। এরপরে যেবার ট্রেনে ফেরত আসার একটা প্ল্যান হবে, সেবার ওরকম একটা জগন্নাথ নিয়ে আসবো। বাড়িতে একটা জগন্নাথের আলাদা আর সিংহাসন না করলেই নয়, মন বড় টেনেছে আমার। আর আমার মা সেই কখন পুজো করে বসে রয়েছেন। দাঁড়ান, আমার এই ঠাকুর দেখানোর পর আমি মায়ের ক্লিপিংটাও অ্যাড করে দেবো। মেয়েটি অর্থাৎ পল্লবী যে মেয়েটি, সে খুব সুন্দর ভিডিও করে আমাকে পাঠিয়েছে ব্লগে দেওয়ার জন্যই। ভিডিও করতেছি। ওই লুচিটা কোনোবার দিই না, এমনি চাপা থাকে তো দেখা যায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন যাচ্ছি মায়ের ইচ্ছা কালী মন্দিরে। যাওয়া উচিত ছিল দিনে দিনেতেই, কিন্তু হয়ে উঠলো না, এখনই বেরোচ্ছি। বৃষ্টিটা বেশ অনেকক্ষণই বন্ধ, রাস্তাঘাট শুকিয়েই গেছে। আলপনা দিয়ে আবার বলছে যে বৃষ্টি নাকি নামতে পারে। তাড়াতাড়ি ওই ছাতা যন্ত্রণা থেকে শুকনো শুকনো অন্তত মায়ের কাছে ঘুরে তো আসি, তারপর একটু হাজব্যান্ডের সাথে বেরোবো ওই রথের মেলা দেখতে। কিন্তু টুকুর যাবে না, টুকুরের কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, পিডিএটিক অ্যাসেসমেন্ট 1। আমার শ্বশুরমশাই দুবার জিজ্ঞেস করা হয়ে গেছে, তোরা কি এইবার কোথাও একটু বেরোবি, রথের মেলায় যাবি? কেন না, তাহলে একটু জিডিপি সিঙ্গারা নিয়ে আসতিস। তো আমি না খাই, ওনার জন্য একটু আনতেই হবে, এছাড়া বাড়িতে সবাই খাবে, এই আর কি। আমার এবছর রথের দড়ি টানা হলো না, শরীর ভালো নেই। এই সময়টায় আমি ভেবেছিলাম মায়ের ইচ্ছা কালী মন্দিরে যাচ্ছি একটা দেবস্থানে, সেজন্য এই দেবস্থানে সিঁড়ি আর ভাঙলাম না, কিন্তু গিয়ে দেখলাম ওইটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আজকে আমার কোনো দেবস্থানেও যাওয়া হলো না এত ভালো দিনে। হয়তো কোনো পাপ করেছি বন্ধুরা, জানেন তো, তাই জন্য আমার কাছ থেকে ঈশ্বর এরকমভাবে বিশেষ দিনটাতে মুখ ফিরিয়ে রয়েছেন। তবে ধরে তো আছি তাকেই, ওই আর কি, ঠিক একদিন না একদিন মন তার গলবেই। তিনি বড় দয়ালু, আমি বোধহয় তার কাছে সারেন্ডারটা করতে পারছি না, আমারই সেটা বোধহয় ভুল, জানি না। তবে রাস্তাঘাট আজকে একেবারে উন্মাদ হয়ে গেছে। রাস্তাঘাট উন্মাদ, মানে টোটোর কোনো ভাড়ার মা বাবা নেই, পাওয়াও যাচ্ছে না। আর যে ছেলেমেয়েগুলো বাইক চালাচ্ছে তারা ভয়ঙ্কর খারাপ হয় বাইক চালাচ্ছে, আশ্চর্য বাবা। রাস্তায় বেরোনো এখন খুব কঠিন। কত টোটো যে পার করে দিলাম উল্টো পাল্টা ভাড়া চাইছিল জন্য, তারপর একটা পেলাম, সেখানে সওয়ারি ছিল। সে ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে ঠিক কোর্টের কাজটাতে নামলেন, কোর্টের দরজার মুখে। তখনই কোর্টটা অন্ধকার, কোর্ট দিনের বেলাতে একেবারে গম গম করে, অথচ এই সময়টাতে ঠিক উল্টো দিকটাতেও যে প্রচুর জমজমাট দোকানপাট তা নয়, কিন্তু দোকানপাট আছে কিন্তু জমজমাট ব্যাপারটা নেই কিন্তু কোর্ট মোড়টায়। অথচ দিনের বেলাতে এখানে পা ফেলার জায়গা থাকে না। এই কোর্ট মোড় নিয়ে না একটা, বা কোর্ট নিয়ে, বিভিন্ন জায়গার কোর্ট নিয়েই, বা বলা যায় সব কোর্ট নিয়েই একটা ঘটনা আছে, বা আমাকে একজন একটা কথা বলেছিলেন, সে ব্যাপারটা রয়েছে কিন্তু। তো যাই হোক, সেটা পরে একটু বাদে আপনাদেরকে বলছি। অবশ্যই একটা ভৌতিক ব্যাপার, যারা মানেন না তারা এই অবধি দেখুন, দেখার পর ওই যে আমি সামনে যখন বসে কথা বলবো সেই পর্যন্ত দেখবেন, তারপর কিন্তু আর দেখবেন না, কারণ অযথা আপনাদের সময় নষ্ট হোক সেটা আমি চাই না। তো যাই হোক, আর যারা মানেন তারা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো যাই হোক, আমি যে একটু আগে যেটা বললাম যে মায়ের ইচ্ছা কালী মন্দির বন্ধ হয়ে গেছে, দেখুন বন্ধ হয়ে গেছে। কাল আবার আসবো। মাকে এত সুন্দর করে সাজিয়েছে, আপনাদেরও দেখাতে পারলাম না, নিজেও চাক্ষুষ করতে পারলাম না। তবে ফেসবুকে তো দেখেছি একটা নীল রঙের শাড়ি পরে মাকে যে এত সুন্দর লাগছিল দেখতে। ঠিক আছে, আজ নয়, কাল আবার দেখবো। সাজানোটা কাল পর্যন্ত থাকবে, এই ভদ্রলোক সেটা বললেন, আর একটু আগেই বন্ধ করে দিয়ে চলে গেছে। আজকে সব সকাল থেকে খোলা ছিল, একবারে ভোর থেকে, যার ফলে সন্ধ্যে সন্ধ্যেই ওরা সব বন্ধ করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমারই আসতে দেরি হলো, আমাকে দিনের বেলাতেই নিমন্ত্রণ করেছিল। কাল আসবো, কাল আসবোই। আমার আর বেরোতে ইচ্ছা করছে না সত্যি, কিন্তু বরটা যেতে বলছে, যাই। তারপরে যেটা একটু আগে মনে হয় ভয়েস ওভারে বলেছি, সেটা বাড়িতে এসে বলি, ওটা বলতে গেলে একটু টাইম লাগবে।
একটু টাইম লাগবে না, 1 মিনিট টাইম লাগবে। যাবো, চলো। আমি আর গেলাম না, ভাল লাগছে না, আমার শরীরটা বারবার করে বেরোনো না পারছি না, ওই বেরিয়ে গেল। একটু মেলায় যাওয়া হবে না, একবারে পিলপিল করে মানুষজন মেলায় যাচ্ছে, এত ভিড় আর ভাল লাগছে না। তার থেকে বাড়িতেই থাকি, একটু করে পরীক্ষা কালকে, ওই একটুখানি ওই নিয়ে আসুক সিঙ্গাড়া টিঙ্গাড়া জিলিপি টিলিপি যা হোক, নিচে আমার শ্বশুর মশাই আলপনা দিয়ে ওরা খাবে, আর বেরোতে ইচ্ছা করছে না। তো কিছু নিয়ে এসেছো? হুম, বরের সাথে যদি বেরোতাম একটু রথের দড়ি টানা যেত, রথখোলায় যাওয়া যেত, কিন্তু আমি যেহেতু যাইনি, সে শুধু হাতিমোড় থেকে জিলিপি কিনে নিয়ে চলে এসেছে, সিঙ্গাড়াও কেনে নি। কাজ করেছি সেটা হচ্ছে এই যে ভেতর সব কিছু খালি করেছি, সমস্ত কিছু খালি, পেছনে যেটা এই যে এদিকে সব খালি, মানে এদিকটা পুরোটা খালি করে দিয়েছি, এবং এই যে এইদিকে নিয়ে পরে আরশোলা হয়েছে, লক্ষণ রেখা দেবো, সেটা তো বেশ। এই যে সব জিনিসপত্র এখানে, ওই ঘরে সবটুকু খালি করতে পারিনি, ওই যে জায়গায় মূল আরশোলার জায়গাগুলো ওইখানেই দেবো। তারপরে রাত্রিবেলায় ইয়েটা বন্ধ করে দিলে আশা করি আরশোলার উপদ্রবটা কমবে। মারাত্মক আরশোলা হয়েছে, হাতে গ্লাভস পরে তবে সেটা করতে হবে, তবে গ্লাভস এই মুহূর্তে পাচ্ছি না খুঁজে, তারপর হাতে প্লাস্টিক বাঁধবো, তারপর করবো। হয়ে গেছে। আর কালকে মিনামাসিকে ছুটি দেওয়া হয়েছে, যেহেতু এটা ক্লিন করতে হবে। কালকে ওপরে রান্না বান্না নেই, আজকে ওপরে অরন্ধন, সব খাবার দাবার নিচে থেকে আসবে। রান্নাঘরটা কালকে একদম পুরো ঝেড়ে পুছে একদম সাফ করা হবে আর কি। আমি আর মামন মিলে করব রান্নাঘর ক্লিন, আর আলপনাদি নিচের রান্নাবান্নার সমেত ওপরের রান্নাবান্না সব করবে আর কি। আপাতত এই হচ্ছে পরিকল্পনা। আজকে সারাদিনে আমার ব্লগ সেরকম করতে পারিনি, শরীর আমার একদম ঠিক নেই। কী যে ব্লগ হয়েছে, কতটুকু যে ধরেছি, কতটুকু এডিটিংয়ের পর দাঁড়াবে আমি কিছুই জানি না। আর আমাদের ঘরের এসিটাও একটু গন্ডগোল করছে, জল পড়ছে ঝরঝর করে, সার্ভিসিংয়ের লোককে খবর দিতে হবে, হয়েই উঠছে না অনেক কিছু। এখন গিয়ে আবার চান করতে হবে, যেহেতু এইগুলো করলাম তো হাতে প্লাস্টিক বেঁধে এখন কিরকম একটা অস্বস্তি মতো করছে, গিয়ে চান করবো। তো যাই হোক, তখন যেটা ভয়েস ওভারেতে বলেছি কোডটা দেখাতে একটা কথা মনে পড়লো, সেটাই আর কি ভাবছি যে বলবো। দাঁড়ান, ওই ঘরে এসি নেই তো, এখন যদি এখানে এসি চালিয়ে বসি না, তবে ওই ঘরে গিয়ে আবার গরম লাগবে। তো ফ্যানটা চললে এত জোরে শব্দ করে যে কথা শোনাই যায় না। আমার এত পুরী যেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে আমি যদি আজকে একটু কাছাকাছি থাকতাম, বা আমার যদি সময় হতো বা সুযোগ থাকতো, আমি হয়তো বা পুরীতে চলে যেতাম। আমি আজকে বরকে জ্ঞানও করছিলাম, মুম্বাইতে চলো না উল্টো রাতে পুরীতে যাই। আমার ফ্লাইট রেটও দেখা শেষ, ইন্ডিগোতে 5300 সামথিং ফ্লাইট ভাড়া, তারপরে আরও কোনগুলোতে ওই 5,500 মধ্যেই সবগুলো। তো আমি বললাম রিজনেবলি তো আছে, চলো না চলে যাই। তো বলছে না যদি এখন সম্ভব না, এখন আমার অনেকগুলো কাজ, অন্য সময় নিশ্চয়ই আমরা পুরী যাবো, কিন্তু এই যাত্রা আর পুরী যাওয়া হবে না। তো আমার এবার জগন্নাথ দর্শন হয়নি না, কোথাও ভেতরে অনেক কারণ আছে ডেফিনেটলি, কিন্তু আমার মনের ভেতরে কোথাও একটা মানে ফল্গু ধারার মতো আফসোস বয়ে চলে আর কি। আজকে সারাদিনে জয় জগন্নাথ করেই যাচ্ছি, আর মনে হচ্ছে যে জগন্নাথ টানলে না। এবার গেলাম দুয়ারে, এমন একটা ঘটনা হলো, আর দেখা হলো না তোমার সাথে। সামনেই বসে আছেন, একদম সামনে, যে মেয়ে স্টাডি টেবিলে জগন্নাথকে রেখে দিয়েছি, আমাদের বস। কিছুর আগে পরে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মেজো কাকা এই যাত্রায় ভালো আছে, তার হলটার টেস্ট হচ্ছে আর কি। তাকে প্রথমে যে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, সেই নার্সিংহোম থেকে তাকে অন্য কোথাও একটা নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার হলটা টেস্ট করে দেখা যাবে কি পাওয়া যায়। আর অন্যান্য আনুষঙ্গিক কোনো টেস্টেই কোনো রকম খারাপ কিছু ধরা পড়েনি। এটা কী জন্য হলো, সেই জন্যই হলটা টেস্টটা করা হচ্ছে। তবে একটা জিনিস ধরা পড়েছে, একটু না সেটা ভালোই, সেটা হচ্ছে পালস রেটটা ওপর নিচ করছে। সম্ভবত পেসমেকারের দিকেই ব্যাপারটা যাবে মনে হচ্ছে আমাদের। তবে পেসমেকারটা লাগিয়ে না, আজকাল দিনে পেসমেকার লাগানোটা হ্যাঁ একটু এক্সপেন্সিভ তো বটেই, কিন্তু ঠিক আছে, কিন্তু সেটা লাগিয়ে নিলে তার পরবর্তীকালে তো আর খুব একটা অসুবিধা থাকার কথা না। একটু নিয়ম কানুনে থাকতে হয়, আর যে ধরনের নিয়মে থাকতে হয় মেজো কাকু পেসমেকার না থেকে সে সমস্ত নিয়মই পালন করে যাচ্ছেন। মানে তিনি ফোনও ধরেন না, তিনি টিভিও চালান না, তিনি মানে কিছুই না, মানে এখন একটু টুম্পার তত্ত্বাবধানে থাকতে হবে। আদৌ সেটা হয় কি না সেটা দেখা যাক, কিন্তু হলটা টেস্টটা করলে ফাইনাল বোঝা যাবে যে কী সিচুয়েশন আর কি।
যাই হোক, যেটা তখন বলছিলাম একটু রেখে তবে কথা বলি, অত হাতটা ব্যথাই করছে। তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোর্টটা তখন হঠাৎ করে তো দেখলাম ওখানে গিয়ে একদম গুটগুট অন্ধকার করা কোর্ট। একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তার ওয়াইফ, তার নাম রুনা, সে আমার সাবস্ক্রাইবার, প্রত্যেক দিন ভিডিও দেখে। এই যে আমি আমার জীবনের হরর এক্সপিরিয়েন্সগুলো বলেছিলাম, যেটা একটু ভালো দর্শকের কাছে পৌঁছেছিল, তখন থেকে তার সাথে আমার আর কি পরিচিত। তো সে আমাকে ইনস্টাগ্রামে জুড়েছে এবং সে আমাকে বলেছে যে ঝিনুকদি, কতগুলো আর কি ওদের এক্সপিরিয়েন্স, যে সরকারি হাসপাতালে এবং সরকারি কোর্ট তো সরকারি হয়, মানে সরকারি হাসপাতালে এবং কোর্টে প্যারানর্মাল হালচাল অবশ্যই থাকে। মানে রাতের বিশেষ কোনো সময়তে গিয়ে মানে পাওয়া যাবেই যাবে একদম। তা কারণটা হচ্ছে, কোর্ট যদিও সবাইকে বিচার দেওয়ার জন্যই বসে আছে, কিন্তু সব বিচার কিন্তু হয় না। বহু খুনের আসামি বেকসুর খালাস হয়ে যায়, বা যতটা তার পাওনা ছিল ততটা সে হয় না। বলে কোর্টে এটা থাকবেই, আর সরকারি হাসপাতালেতেও থাকবে, কিন্তু নার্সিংহোমগুলোতে, মানে বেসরকারি যেগুলো, সেগুলোতে থাকে না। কারণ নার্সিংহোমের মালিকেরা অনেক সময় অনেক বিধি নিয়ম এগুলো তৈরি করে দেয়। তো আজকে যখন আমি ওই ঘুটঘুটি অন্ধকার কোর্টটাকে দেখছিলাম না, তখনও আমার ওই জিনিসটাই মনে পড়ছিল। তো আমার সাথে ওর অনেক কথোপকথন, তারপর ওর হাজব্যান্ডের সাথেও একদিন হলো, মানে ওর ইয়ে থেকে ওর হাজব্যান্ড বললো, দিদি আমি অমুক বলছি। তা ওরা আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু আমি না, মানে সেটা আর মানে আমি অ্যালাউ করিনি। কারণ অনেকেই আছেন যাদের এই জিনিসগুলো তারা বুঝতে পারেন, এবং তারা যে বুঝতে পারেন এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তাদের খুব ক্ষতি হয়ে যায়। তো আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে হনুমানজি আসার পরে যে বসে আছেন ভদ্রলোক, কালকে মালাগুলো খুলে দিতে হবে, শুকিয়ে গেছে। তা এই নিয়ে একদম আর কোনো কিছু নেই। হ্যাঁ, শুধু শুধু অযাচিতভাবে অযথা নাড়া ঘাটা খোঁচাখুচি এগুলো করাটা একেবারেই উচিত নয়। তবে ওরা ইনভেস্টিগেশন করে, ওদের মানে ব্যাপারটাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় কিনা, অনেক যন্ত্রপাতি আছে, সেগুলোর ফটো দেখিয়েছিল। হ্যাঁ, তো সেই সবগুলো নিয়ে তো আমার সাথে তাদের একদিন একটু বেঁধেছিল আর কি। আমি বলেছিলাম, কেন শুধু শুধু খোঁচাখুচি করতে যাও তোমরা, এগুলো কোনো মানে হয়? কিছুটা ইগো থাকে মানুষের। মানে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন একটা জায়গায়, আর সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে আমন্ত্রণ জানানো, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ব্যাপার আমি নিজে মনে করি। তারা একটা ডিফারেন্ট লোকের বাসিন্দা, তারা তাদের মতো করে আছে, থাকুক না। তারা যখন চাইবে যে তাদের উপস্থিতি আমরা জানতে পারি, তখনই আমরা জানতে পারবো, না হলে তো আমরা জানতে পারবো না। তো তারা তাদের মতো করে আছে, সেটা মানে হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক সহাবস্থান আছে। অনেক সময়ই থাকতে পারে, হ্যাঁ, যে তাদের উপস্থিতি, কিন্তু তারা তো আমাদের কোনো ডিস্টার্ব যখন করছে না, তখন শুধু শুধু আমরাই বা কেন ওদেরকে খোঁচাতে যাব? এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো কিন্তু ওরা অনেক সময়ই মানে এটা করে ফেলে, করেও। এই জিনিসটা আমার ভালো লাগে না, সত্যি কথা। তো সেটা নিয়েই আর কি ওদের সাথে আমার একদিন একটু কথোপকথন হচ্ছিল, একটু মানে ভদ্রলোকের সাথেও। তো যাই হোক, এই প্রসঙ্গে এলো সেই জন্য আর কি। একটা আমি জিনিস জানি যে অনেকেই আছে খুব ভালো মিডিয়াম হতে পারে। তো এখন তারা যদি নিজেদের রাষ্ট্র করে দেয় যে আমরা মিডিয়াম, আমরা খুব ভালো মিডিয়াম, এবং তাতে বিভিন্ন জনে তাদের, সবাই তো ভালো মিডিয়াম নয়, কিন্তু সবাই যদি তাদেরকে বলে যে এসো আমার হয়ে মিডিয়ামের কাজ করে দাও, এই সমস্ত মানুষ একদম বেশি দিন বাঁচে না। হরর এক্সপিরিয়েন্স বলছি, সেটা একটা জিনিস, কেউ আমার কাছে এসে শোনাচ্ছে সেটা একটা জিনিস, কিন্তু এই মিডিয়াম যারা হয়ে যায় তারা কখনো বেশি দিন বাঁচে না। কারণ তারা নিয়ত অন্য লোকের সাথে কানেক্ট করে, এবং তারা নিজেদের খুব ক্ষতি করে। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, তারা শারীরিকভাবেই তাদের প্রচণ্ড স্ট্রেস। মানে আমি বলছি না যে অন্য দিক থেকে তাদের কেউ মেরে ফেলে, সেটাও যেমন হয়, কিন্তু তারা কিন্তু নিজেদের নিয়ত ক্ষতি করে যায়। কাজে এই সমস্ত জিনিস থেকে একেবারেই নিজেদের সরিয়ে রাখা উচিত। সম্প্রতি একটি গ্রুপের সাথে যুক্ত হয়েছি অলৌকিকের সন্ধানে, ফেসবুকেতে। সেখানে আমি নিয়মিত এরকম ঘটনা প্রায় দিনই আর কি পড়তে পারি। পজিটিভ নেগেটিভ সাদা কালো দু রকমের অভিজ্ঞতাই সেখানকার মানুষেরা আর কি শেয়ার করেন। গ্রুপটাকে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি নিজে এই ধরনের অভিজ্ঞতা করেছি, এবং আমি সর্বৈবভাবে জানি যে এই সমস্ত জিনিসগুলো আছে। তবে তাদের প্রতি আমার, মানে অন্য লোকের বাসিন্দাদের প্রতি আমার কোনো মানে কিছুই নেই। তারা ভাবা তাদের জায়গায় ভালো থাকুন, আমরা যেমন আমাদের মতো করে ভালো আছি, তাদেরও ভালো থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু এই কেউ যদি আমাদের ডিস্টার্ব করে, আমাদের ভালো থাকায় ব্যাঘাত তৈরি করে, সেক্ষেত্রে আমাদের প্রতিকার করতে হবে। কিন্তু যদি তারা সেটা না করে, তারা যদি সুস্থ সহাবস্থানে থাকে, তাহলে এই খোঁচাখুচিগুলোর কোনো প্রয়োজন নেই। এটা আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে মনে করি। আমি যেমন আমার প্রতিবেশীকে গিয়ে অযথা গিয়ে সুড়সুড়ি দিই না, তেমন তাদেরকেও দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই এই সীমারেখাটা ভুলে যায়। কেউ বলে যে আমি না ওই জায়গাটা দেখেছি, ধ্যাৎ মিথ্যে কথা। এই যে তারা বললো যে ধ্যাৎ মিথ্যে কথা,
ব্যাস তাদেরকে প্রমাণ করাতেই হবে, সেই জন্য যে তারা ওই ইগোর ঠনঠনানিতে কাজগুলো করে ফেলে না, এটাতে খুব 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 অন্যায় করেন। কেউ বিশ্বাস করছে না তো সবাইকে সব কিছু বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছেন সাদার অস্তিত্বে বিশ্বাসী, কালোর অস্তিত্বে নয়, যেন ইউরেনাস, নেপচুন, প্লুটো, সেই সমস্ত জায়গায় তারা কোনোদিনও দেখেনি, কিন্তু সেগুলোর অস্তিত্ব আছে, এগুলোর নেই। যারা এগুলো অস্তিত্ব উপভোগ অনুভব করে তারা সর্বৈব মিথ্যাচারী। এরকম মানুষ অনেক আছে, যেন ব্যাপারটা যেন তারা পৃথিবীর সবটুকু জেনে গেছেন আর কি। হ্যাঁ, এটা ঠিক যে বিজ্ঞান হয়তো বা এখনো সেটাকে খুব একটা প্রমাণ রাখতে পারেনি, তবে বিজ্ঞান যে আজ থেকে 50 বছর পর, 100 বছর পর এটাকে সম্পূর্ণভাবে স্বীকার করবে না সেটা তো আমরা কেউ জানি না। নিশ্চয়ই করবে, আজ নয় কাল নয় পরশু নিশ্চয়ই করবে। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এই সমস্ত কথার কোনো শেষ নেই। আজকে ওই কোডটা দেখে আমার এগুলো মনে পড়লো, তাই জন্য এত কথা আপনাদের সাথে শেয়ার করা। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায়। প্লিজ লাইক দেবেন, লাইক দিতে ভুলে যান অনেকেই। সবাই ভালো থাকবেন।